নমস্কার, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অন্তর্গত ক্লাস 11-এর ইংরেজি সিলেবাসে ও হেনরির লেখা জিমি ভ্যালেন্টাইন নামক যে পাঠ্যাংশটি তার বেঙ্গলি অ্যানালাইসিসটা দেখে নেব। ভিডিওর এটা পার্ট 1, তো সরাসরি চলে যাচ্ছি টেক্সটে। জিমি ভ্যালেন্টাইন ও হেনরি 1862 টু 1910, অর্থাৎ তার জীবনকাল 1862 সাল থেকে 1910 সাল পর্যন্ত, ওয়াজ এ প্রলিফিক আমেরিকান শর্ট স্টোরি রাইটার, এ মাস্টার অফ সারপ্রাইজ এন্ডিংস হু রোড অ্যাবাউট দ্য লাইফ অফ অর্ডিনারি পিপল ইন নিউ ইয়র্ক সিটি। কি বলা হচ্ছে যে ও হেনরি ওয়াজ এ প্রলিফিক আমেরিকান শর্ট স্টোরি রাইটার, তিনি ছিলেন একজন বেশ প্রোডাক্টিভ শর্ট স্টোরি রাইটার, অর্থাৎ ছোট গল্প লেখক। এ মাস্টার অফ সারপ্রাইজ এন্ডিংস, মাস্টার বলতে একজন দক্ষ ছিলেন সারপ্রাইজ এন্ডিংসের, অর্থাৎ তার গল্পগুলিতে অন্তিম পর্বটাকে বেশ তিনি সারপ্রাইজিং করে তুলতেন, এই কাজে তিনি দক্ষ ছিলেন। হু রোট অ্যাবাউট দ্য লাইফ অফ অর্ডিনারি পিপল ইন নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক সিটির সাধারণ মানুষের জীবনযাত্রা সম্পর্কে বা এই পটভূমিকায় তিনি তার লেখাগুলিকে লিখতেন। এ টুইস্ট অফ প্লট, পটভূমিকার বা গল্পে যে মোড় হয়, which turns on an ironic or coincidental circumstances, যেটা নাকি আইরনিক হয়, or coincidental circumstances অর্থাৎ কোইন্সিডেন্টাল অর্থাৎ ঘটনাক্রম সংক্রান্ত যে পরিস্থিতির যে টানাপোড়েন ওঠানামা সেই সব, এবং আইরনি এবং টুইস্ট অফ প্লট অর্থাৎ গল্পের কাহিনীর মধ্যে যে মোড় হয়, যে গল্প একদিক থেকে অন্যদিকে ঘুরে যায়, ইজ টিপিক্যাল অফ ও হেনরি স্টোরিজ, অর্থাৎ এইগুলো ছিল তার গল্পের বৈশিষ্ট্য। সেট ইন দ্য আমেরিকান মিডওয়েস্ট ডিউরিং দ্য আর্লি 1900s, অর্থাৎ 1900 শতকের আশেপাশের সময়ে এবং সেই পটভূমিকায় আমেরিকান মিডওয়েস্ট, অর্থাৎ আমেরিকার জিওগ্রাফিকে এইভাবে ভাগ করা হয় মিডওয়েস্ট। বলা হচ্ছে যে এই সময়ের আমেরিকান মিডওয়েস্ট এলাকার যে সমস্ত আর্থসামাজিক পরিস্থিতি ছিল সেই পটভূমিকায় এই কাহিনীটি রচিত। দিস স্টোরি, আজকের এই গল্পটি, অলসো নোন অ্যাজ এ রিট্রিভ রিফরমেশন, এই গল্পটি এই নামে পরিচিত, কনসার্নস দ্য সারপ্রাইজিং ফেট অফ জিমি ভ্যালেন্টাইন, এ স্কিল্ড ইয়াং বার্গলার। এই গল্পটিতে বলা হচ্ছে জিমি ভ্যালেন্টাইন নামক একজন দক্ষ বার্গলার বলতে এখানে সিধেল চোর, এই ধরনের একজন দক্ষ সিধেল চোর জিমি ভ্যালেন্টাইন যার নাম, তার যে সারপ্রাইজিং ফেট মানে আশ্চর্যজনক যে দশা হয়েছিল তার, সেই নিয়ে আজকের গল্পটি লেখা। হু রিটার্নস টু সোসাইটি আফটার হি ইজ প্যারোল ফ্রম প্রিজন, যে নাকি সমাজের স্বাভাবিক ছন্দে ফিরে আসে আফটার হি ইজ প্যারোল ফ্রম প্রিজন, কি জেল থেকে শর্ত সাপেক্ষে ছাড়া পাওয়ার পরে। এই হচ্ছে ও হেনরি লেখক, এবং আজকের গল্পটি বা পাঠ্যাংশটি সম্পর্কে একটি ছোট্ট ধারণা দিয়ে দেওয়া হলো। এরপর সরাসরি আমরা চলে যাব টেক্সটে। এ গার্ড কেম টু দ্য প্রিজন শু শপ ওয়্যার জিমি ভ্যালেন্টাইন ওয়াজ অ্যাসিডুয়াসলি স্টিচিং আপার্স অ্যান্ড এসকর্টেড হিম টু দ্য ফ্রন্ট অফিস। একজন গার্ড, এটা একটা জেলখানার ছবি, জেলখানার ভেতরের লাইফটা কেমন হয় সেই বিষয়ে এখানটা ধারণা দেওয়া হচ্ছে। এ গার্ড কেম টু দ্য প্রিজন শু শপ, জেলের ভেতরে জুতো সেলাই করার একটা রিপেয়ারিং শপ বা মেন্ডিং শপ, যেখানে নাকি কয়েদিরাই কাজ করে এবং তারা যে কাজ করে সেগুলোই আবার বাজারে বিক্রি করা হয়, সেখান থেকে তাদের জন্য অর্থ সংগ্রহ করা হয়। তো এইভাবে যেখানে নাকি জিমি ভ্যালেন্টাইন ওয়াজ অ্যাসিডুয়াসলি স্টিচিং আপার্স, জিমি ভ্যালেন্টাইন খুব মনোযোগ সহকারে, অ্যাসিডুয়াসলি এবং যত্ন সহকারে, আপার্স অর্থাৎ জুতোর নিচের অংশ এবং ওপরের অংশটাকে এখানে আপার্স বলা হচ্ছে, যেটা দিয়ে আমাদের পায়ের ওপরের অংশটা ঢাকা হয়, সেইটা জিমি ভ্যালেন্টাইন খুব মনোযোগ সহকারে এবং যত্ন সহকারে সেলাই করছিল। এমন সময়ে সেই প্রিজন অর্থাৎ জেল, সেখানে একজন গার্ড এসে তাকে এসকর্ট করে নিয়ে গেল টু দ্য ফ্রন্ট অফিস। এসকর্ট করে নিয়ে গেল মানে তাকে পথ দেখিয়ে নিয়ে গেল বা গাইড করে নিয়ে গেল টু দ্য ফ্রন্ট অফিস, অর্থাৎ বাইরের অফিসে। জেলখানায় ভেতরে যাতে সকল ব্যক্তি, যে কোনো ব্যক্তি অফিসের কোনো কাজে আসলে যাতে সে জেলখানার ভেতরে প্রবেশ করতে না পারে, তার জন্য অফিসটাকে বাইরে রাখা হয়, এই জন্য ওটাকে ফ্রন্ট অফিস বলা হয়। সেইখানে নিয়ে গেল জিমি ভ্যালেন্টাইনকে।
দেয়ার দ্য ওয়ার্ডেন হ্যান্ডেড জিমি হিজ পার্ডন। পার্ডন অর্থাৎ ক্ষমাপত্র। সেখানে দ্য ওয়ার্ডেনকে, ওয়ার্ডেন হচ্ছে সেই জেলখানার যে দায়িত্বপ্রাপ্ত উচ্চপদস্থ কর্মচারী থাকে, যার উপর দায়িত্ব থাকে সমস্ত সেখানে কাজ কর্মরত সমস্ত কর্মচারী, সঙ্গে সমস্ত কয়েদি এবং অন্যান্য সমস্ত জিনিসপত্রের সমস্ত দায়িত্ব তার উপর ন্যস্ত করা থাকে, তাকে ওয়ার্ডেন বলা হয়। যেমন একটা হোস্টেলের ওয়ার্ডেন থাকে, তো সেই রকম সেই ওয়ার্ডেন সেখানে জিমি ভ্যালেন্টাইন পৌঁছানোর পরে তাকে একটি তার পার্ডন ধরিয়ে দিলেন, অর্থাৎ তাকে ক্ষমা করা হয়েছে, পার্ডন লেটার বা ক্ষমাপত্র, হুইচ হ্যাড বিন সাইন্ড দ্যাট মর্নিং বাই দ্য গভর্নর, যেটা নাকি সেই দিনকেই সকালবেলায় গভর্নর সই করে দিয়েছেন, অর্থাৎ মঞ্জুর করে দিয়েছেন যে এই অপরাধীকে ক্ষমা করা হোক। জিমি টুক ইট ইন এ টায়ার্ড কাইন্ড অফ ওয়ে। জিমি এটাকে হাতে নিল, কিন্তু তার মধ্যে খুব একটা উত্তেজনা বা আনন্দ দেখা গেল না। একটা অলসভাবে, একটা নিরুৎসাহের সঙ্গে সে এটাকে হাতে নিল, যেন তার কিছুই এসে যায় না তাতে। হি হ্যাড সার্ভড নিয়ারলি 10 months of a 4-year sentence। 4-year sentence মানে কি? 4-year sentence হচ্ছে 4 বছরের তার সাজা হয়েছিল। সে যে অপরাধটা করেছিল সে তার জন্য তার সাজা হিসেবে তার 4 বছরের জেল হয়েছিল, কিন্তু সেই 4 বছরের সাজার মধ্যে সে প্রায় 10 মাস এই জেলে কাটিয়ে দিয়েছে। হি হ্যাড এক্সপেক্টেড টু স্টে অনলি অ্যাবাউট 3 months। সে আশা করেছিল যে তাকে এই জেলে শুধুমাত্র 3 মাস কাটাতে হবে, অর্থাৎ 3 মাসের মধ্যে সে এই জেল থেকে আবার ছাড়া পেয়ে বেরিয়ে যাবে, এটা সে আশা করেছিল। অ্যাট দ্য লংগেস্ট অর্থাৎ খুব বেশি হলে সে এই জেলে 3 মাস থাকবে। When a man with as many friends on the outside as Jimmy Valentine had is received in the steer, it is hardly worthwhile to cut his hair। বলছে when a man with as many friends on the outside as Jimmy Valentine had, অর্থাৎ জিমি ভ্যালেন্টাইনের মতো একজন ব্যক্তি যার নাকি জেলের বাইরে অনেক বড় বড় মানুষের সঙ্গে, উঁচু মহলের লোকজনদের সঙ্গে এত যোগাযোগ আছে এবং বন্ধুবান্ধব আছে, ইজ রিসিভড ইন দ্য স্টিয়ার, সে যখন, আচ্ছা স্টিয়ার কথাটার অর্থ এখানে তোমাদের বইয়ের পেজের এই পেজটার নিচের দিকে দেখবে লেখা আছে এ আমেরিকান স্ল্যাং ফর এ প্রিজন, অর্থাৎ প্রিজন অর্থাৎ জেলখানাকে এই ইংরেজি ভাষায় বা স্ল্যাং টার্ম হিসেবে স্টিয়ার বলা হয়। জিমি ভ্যালেন্টাইনের মতো একজন ব্যক্তি যার নাকি জেলের বাইরে এত উঁচু মহলের ব্যক্তিদের সঙ্গে এবং এত বন্ধুবান্ধব আছে, যোগাযোগ আছে, তাকে যখন জেলে রিসিভ করা হয়, ইজ রিসিভড ইন দ্য স্টিয়ার ইজ হার্ডলি ওয়ার্থওয়াইল টু কাট হিজ হেয়ার, অর্থাৎ তার জেলে আসা এবং যাওয়াটা এত ফ্রিকুয়েন্টলি হতো, এত ঘন ঘন হতো, জেলে আসতো এবং জেল থেকে ছাড়াও পেয়ে যেত। তো বলা হচ্ছে যে এই রকম একজন ব্যক্তির পক্ষে জেলে আসার পরে জেলে এসে তার চুল কাটারও প্রয়োজন পড়ে না। তাই বলছে ইট ইজ হার্ডলি ওয়ার্থওয়াইল টু কাট হিজ হেয়ার, জেলে এসে তার চুলটাও কাটানোর প্রয়োজন পড়ে না, এরকম একটা অর্থ এই লাইনটা। নাও ভ্যালেন্টাইন সেইড দ্য ওয়ার্ডেন, এবার ওয়ার্ডেনের সঙ্গে ভ্যালেন্টাইনের কথা হচ্ছে। ওয়ার্ডেন ভ্যালেন্টাইনকে বলছেন, এবার ভ্যালেন্টাইন ইউ উইল গো আউট ইন দ্য মর্নিং, সকালবেলায় তুমি এখান থেকে ছাড়া পেয়ে যাবে, তুমি চলে যাবে। ব্রেস আপ অ্যান্ড মেক এ ম্যান অফ ইয়োর সেলফ। ব্রেস আপ অর্থাৎ নিজেকে তৈরি করো এবং একজন মানুষের মতো মানুষ হও। ইউ আর নট এ ব্যাড ফেলো অ্যাট হার্ট, তুমি মনের দিক থেকে খুব একটা খারাপ মানুষ নও। স্টপ ক্র্যাকিং সেফস, সেফ অর্থাৎ সিন্দুক, এখানে হ্যাঁ আলমারি বা সিন্দুক যেখানে মানুষ তাদের জুয়েলারি ভ্যালুয়েবলস এখানে রাখে, এবং ক্র্যাকিং অর্থাৎ সিন্দুক ভাঙা। বলছে যে স্টপ ক্র্যাকিং সেফস, সিন্দুক ভাঙা বন্ধ করো, অ্যান্ড লিভ স্ট্রেট, এবং একটা সুস্থ জীবনযাপন করো, সুস্থ স্বাভাবিক জীবনযাপন করো। এটা ছিল ওয়ার্ডেনের তরফ থেকে ভ্যালেন্টাইনকে একটা অ্যাডভাইস, একটা উপদেশ। এরপরে কি বলছে, ভ্যালেন্টাইন উত্তর দিচ্ছে যে আমি সেড জিমি ইন সারপ্রাইজ। জিমি অবাক হয়ে উত্তর দিল, আমি? ওয়াই, কেন? আই নেভার ক্র্যাকড সেফ ইন মাই লাইফ, আমি আমার সারা জীবনে একটাও কোনো সিন্দুক ভাঙিনি, এইরকম কাজ আমি করতেই পারি না, এরকম একটা জিমি বলছে। তো বোঝাই যাচ্ছে জিমি ভ্যালেন্টাইন এখানে একটা ভান করছে, অভিনয় করছে। ও নো, লাফ দ্য ওয়ার্ডেন, ওয়ার্ডেন এটা শুনে হেসে দিলেন।
এবং বলছেন অফকোর্স নট, নিশ্চয়ই না। লেটস সি, মানে জিমি ভ্যালেন্টাইনের অভিনয় দেখে ওয়ার্ডেনও একটু একটু তাকে তার সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য তাকেও একটু অভিনয় করে দেখানোর চেষ্টা করলেন। লেটস সি, না তুমি তো অফকোর্স নট, তুমি তো যাওইনি, তুমি তো সিন্দুক ভাঙোইনি। লেটস সি, দেখা যাক। লেটস সি নাও, এইবার দেখা যাক, মানে জেল থেকে ছাড়া পাওয়ার পরে দেখা যাক তুমি কি করো। হাউ ওয়াজ ইট ইউ হ্যাপেন টু গেট সেন্ট আপ অন দ্যাট স্প্রিংফিল্ড জব? এখানে জিমি ভ্যালেন্টাইনের অভিনয় দেখার পরে ওয়ার্ডেন তাকে জিজ্ঞেস করছেন যে তাই যদি হয় তাহলে স্প্রিংফিল্ড, অর্থাৎ এখানে স্প্রিংফিল্ড বলে একটা জায়গা আছে, সেই জায়গাটাতে একটা চুরি যায়, একটা চুরির ঘটনা ঘটে এবং সেখানে জিমি ভ্যালেন্টাইনকে সেখান থেকেই ধরা হয়। তো বলা হচ্ছে যে সেখান থেকে ধরা হয়েছিল এবং ওয়ার্ডেন তাকে জিজ্ঞেস করছেন যে তাই যদি হয় তাহলে স্প্রিংফিল্ডের কেসে তুমি ওখানে কি করছিলে, তোমাকে ওইখানে পাওয়া গেল কেন? ওয়াজ ইট বিকজ ইউ উডন্ট প্রুভ অ্যান অ্যালিবাই ফর ফিয়ার অফ কম্প্রোমাইজিং সামবডি ইন এক্সট্রিমলি হাই টোন সোসাইটি? এই লাইনটার অর্থ কি? এই লাইনটার তাৎপর্য একটু গভীর, ভালো করে বুঝতে হবে। ওয়াজ ইট বিকজ মানে তুমি অস্বীকার করছো যে তুমি সেফ ভাঙনি, তাহলে কি এইটা এই কারণে যে ইউ উডন্ট প্রুভ অ্যান অ্যালিবাই ফর ফিয়ার অফ কম্প্রোমাইজিং সামবডি ইন এক্সট্রিমলি হাই টোন সোসাইটি? ইন এক্সট্রিমলি হাই টোন সোসাইটি অর্থাৎ উচ্চবিত্ত সম্প্রদায়ের বা উঁচু মহলের কোনো মানুষের সঙ্গে তুমি হয়তো ছিলে, সেটা বললে পরে হয়তো তার নামটা খারাপ হবে, এই কারণে তুমি অ্যালিবাই পেশ করতে পারোনি, অ্যালিবাই প্রমাণ করতে পারোনি। এবার অ্যালিবাইটা কি জিনিস? অ্যালিবাই বলা হয় কাকে? আমি একটা অপরাধ করলাম এবং সেই অপরাধটাকে আমি যদি প্রমাণ করতে চাই যে আমি সেই অপরাধটা করিনি, তাহলে আমাকে এটা প্রমাণ করতে হবে যে আমি সেই দিন সেই মুহূর্তে সেই স্পটে সেই স্থানে আমি ছিলাম না, আমি অন্য কোথাও উপস্থিত ছিলাম, এবং সেটা প্রমাণ করার জন্য যে পদ্ধতি সেইটাকে অ্যালিবাই বলা হয়। অর্থাৎ জিমি ভ্যালেন্টাইনকে যদি এইটা প্রমাণ করতে হয় যে সেই স্প্রিংফিল্ড কেসে, স্প্রিংফিল্ড জবে সে সেখানে উপস্থিত ছিল না, সে অন্য কোথাও উপস্থিত ছিল, তাহলে তাকে প্রমাণ করতে হবে, স্বীকার করতে হবে যে সেই দিন সে অন্য কোনো ব্যক্তির সঙ্গে অন্য কোনো স্থানে ছিল এবং সেটা সে বলতে পারছে না, কারণ তাকে কম্প্রোমাইজ করতে হবে। সামবডি ইন এক্সট্রিমলি হাই টোন সোসাইটি অর্থাৎ তার নামটা খারাপ হয়ে যাবে, সেই সব কারণে হয়তো উচ্চবিত্ত সম্প্রদায় এবং উঁচু মহলের কোনো ব্যক্তি যার ইমেজটা খারাপ হবে, সেই সব কারণে হয়তো সে সেটা স্বীকার করতে পারছে না। তাহলে কি এই কারণে তুমি সেই স্প্রিংফিল্ড জবে তুমি ধরা পড়েছিলে বা নিজেকে ধরা দিয়েছিলে? এইটা ওয়ার্ডেন তাকে বলার চেষ্টা করলো। অর ওয়াজ ইট সিম্পলি এ কেস অফ মিন ওল্ড জিউরি দ্যাট হ্যাড ইট ইন ফর ইউ? অর্থাৎ ওয়ার্ডেন তাকে আরেকটা সম্ভাবনা বলছে যে নাকি এই কারণে, মানে এই দুটো কারণের মধ্যে যে কোনো একটা হবে। বলা হচ্ছে যে নাকি যে জাজরা তোমার বিচার করছিলেন তাদের তোমাকে পছন্দ হয়নি এবং তোমাকে পছন্দ হয়নি জন্য তোমাকে এই ধরনের একটা শাস্তি দিয়েছিল। ইটস অলওয়েজ ওয়ান অর দ্য আদার উইথ ইউ ইনোসেন্ট ভিকটিমস। এটা সবসময়ই এই দুটোর মধ্যে একটা, হয় এটা না হয় ওটা হয়ে থাকে। উইথ ইউ ইনোসেন্ট ভিকটিমস, তোমাদের মতো ইনোসেন্ট ভিকটিমস, ভিকটিমস অর্থাৎ ভুক্তভোগী এবং ইনোসেন্ট অর্থাৎ নির্দোষ, তোমাদের মতো নির্দোষ ভুক্তভোগীদের শাস্তি পাওয়ার পেছনে এই দুটোর মধ্যে যে কোনো একটা কারণ হয়ে থাকে। ওয়ার্ডেন জিমিকে বলছে। আবার জিমি অভিনয় করতে শুরু করলো। মি সেড জিমি স্টিল ব্ল্যাঙ্কলি ভার্চুয়াস। জিমি এমনভাবে একটা ভান করছে, এত কিছু শোনার পরেও এমনভাবে ভান করছে যেন সে কিছুই বুঝতে পারছে না। স্টিল ব্ল্যাঙ্কলি ভার্চুয়াস। ওয়াই ওয়ার্ডেন? কেন ওয়ার্ডেন? আই নেভার ওয়াজ ইন স্প্রিংফিল্ড ইন মাই লাইফ। আমি আমার সারা জীবনে স্প্রিংফিল্ডে যাইনি। জিমি এখনো একই রকম। টেক হিম ব্যাক ক্রনিন। এটা শুনে ওয়ার্ডেন এক রকমের বিরক্তি বোধ করলেন এবং ক্রনিন অর্থাৎ যে গার্ড জিমিকে পথ দেখিয়ে নিয়ে এসেছিল তাকে বলছে, সেই ক্রনিন তার নাম, তাকে বলছে ওকে নিয়ে যাও, ওর সাথে কথা বলে লাভ দেই। সেড দ্য ওয়ার্ডেন অ্যান্ড ফিক্স হিম আপ উইথ আউট গোয়িং ক্লোথস। এবং সকালবেলায়
আনলক হিম অ্যাট 7 in the morning and let him come to the bullpen. কি বলা হচ্ছে যে বাইরে যাওয়ার জামা কাপড় পরিয়ে ওকে রেডি করে দিও, আনলক হিম অ্যাট 7 সকাল 7টার সময় ওকে ছেড়ে দিও ইন দ্য মর্নিং, অ্যান্ড লেট হিম কাম টু দ্য বুলপেন, এবং ওকে সকালবেলায় ওই বুলপেনে নিয়ে এসো। বুলপেন কি? বুলপেন হচ্ছে এই পেজের নিচে লেখা থাকবে, দেখো ওয়ার্ড মিনিংয়ে, দ্য এরিয়া ইন এ বেসবল ফিল্ড ইন হুইচ প্লেয়ার্স প্র্যাকটিস থ্রোয়িং। বেসবল ফিল্ড অর্থাৎ বেসবল একটা খেলা, সেই খেলায় যেখানে বল ছোড়ার প্র্যাকটিস করা হয় সেই জায়গাটাকে বুলপেন বলা হচ্ছে, যেখান থেকে অ্যাকচুয়ালি এটা প্রতীকী, এটা একটা সিম্বল যে যেখান থেকে খেলাটা শুরু হয়। এবং এইখানে বুলপেন কথাটা ব্যবহার করার তাৎপর্য কি, যে কয়েদিদেরকে তাদের শাস্তি সম্পূর্ণ হওয়ার পরে তাদেরকে তাদের নতুন জীবন এইখান থেকেই শুরু করতে হয়, এইখান থেকেই তাদের নতুন পথ চলা শুরু হয়। এই জন্য এই জায়গাটাকে বুলপেন বলা হচ্ছে, সেটা হচ্ছে ওয়ার্ডেনের ফ্রন্ট অফিসের সামনে। বেটার থিঙ্ক ওভার মাই অ্যাডভাইস ভ্যালেন্টাইন। ওয়ার্ডেন শেষবারের মতো ভ্যালেন্টাইনকে আরেকবার বলে দিল যে আমার অ্যাডভাইসটা, আমার উপদেশটাকে একবার ভেবে দেখো ভ্যালেন্টাইন। At a 7:15 on the next morning, Jimmy stood in the warden's outer office, মানে এই ফ্রন্ট অফিসটাকে এখানে আউটার অফিস বলা হচ্ছে। 7:15 অর্থাৎ 7:15টার সময়, 7:15 অন দ্য নেক্সট মর্নিং, পরদিন সকালবেলায় জিমি স্টুড ইন দ্য ওয়ার্ডেন্স আউটার অফিস, জিমি গিয়ে দাঁড়িয়ে পড়ল ওয়ার্ডেনের বাইরের অফিসে। He had on a suit of the villainously fitting ready-made clothes and a pair of the stiff squeaky shoes that the state furnishes to its discharged compulsory guests. বলা হচ্ছে যে he had on a suit of the villainously fitting ready-made clothes and a pair of the stiff squeaky shoes. villainously fitting, ওই জিমিকে ছেড়ে দেওয়া হবে বলে তাকে বাইরে যাওয়ার পোশাক পরে নিতে বলেছিল ওয়ার্ডেন। তো সেই ভিলেনাসলি ফিটিং, তাকে যে পোশাকটা দেওয়া হয়েছিল জেলের কর্তৃপক্ষ থেকে, সেই পোশাকটা আসলে সরকারিভাবে দেওয়া বা কর্তৃপক্ষ থেকে দেওয়া, অর্থাৎ কারো নির্দিষ্ট মাপ নিয়ে তৈরি করা নয়, সকলের একটা কমন সাইজের পোশাক তৈরি করা হয় এবং সকলের যে ফিটিং হবে তার কোনো মানে নেই। তাই জিমির ক্ষেত্রে সেই পোশাকটা যখন জিমি পরলো, তা সেই দেখে মনে হচ্ছিল যেন ভিলেইনাসলি ফিটিং, অর্থাৎ ভিলেনরা যেরকম টাইট ফিটিং পোশাক পরে ঠিক সেরকম মনে হচ্ছিল ভিলেইনাসলি ফিটিং রেডিমেড ক্লোথস, এবং সেটা রেডিমেড ছিল, অ্যান্ড এ পেয়ার অফ স্টিফ স্কুইকি শুজ দ্যাট দ্য স্টেট ফার্নিশেস টু ইটস ডিসচার্জড কম্পালসারি গেস্টস। এবং একজোড়া জুতো দেওয়া হয়েছিল কর্তৃপক্ষ থেকে, অ্যাডমিনিস্ট্রেশন থেকে, যেটা নাকি স্টিফ অর্থাৎ শক্ত ছিল, স্কুইকি অর্থাৎ হাঁটলে তার শব্দ হয়, এবং খুব একটা ভালো মেটেরিয়াল দিয়ে তৈরি নয়, দ্যাট দ্য স্টেট ফার্নিশেস, যেটা নাকি স্টেট অর্থাৎ যে রাজ্যে সেই জেলখানাটা অবস্থিত সেই রাজ্য থেকে অর্থাৎ কর্তৃপক্ষ থেকে যেটা দেওয়া হয় টু ইটস ডিসচার্জড কম্পালসারি গেস্টস, যে সমস্ত গেস্টদেরকে, এখানে কয়েদিদেরকে গেস্ট বলা হচ্ছে কারণ তাদেরকে এক রকমের অতিথি রূপে ট্রিট করা হয়। তাই অতিথিদের আপ্যায়ন করার জন্য তাদেরকে যখন ছেড়ে দেওয়া হয়, ডিসচার্জ করা হয়, সেই ছেড়ে দেওয়ার সময় তাদেরকে স্টেটের তরফ থেকে এই জিনিসগুলো দেওয়া হয় তাদের পরবর্তী জীবনে তাদেরকে একটু সাহায্য করার জন্য, এবং এটা কম্পালসারি টাস্ক রূপে দেওয়া হয়। দ্য ক্লার্ক হ্যান্ডেড হিম এ রেল রোড টিকিট অ্যান্ড দ্য $5 বিল with which the law expected him to rehabilitate himself into good citizenship. অফিসের যে কিরানি ছিল ক্লার্ক, সে তাকে অর্থাৎ জিমিকে ওই জেল থেকে বেরিয়ে যাওয়ার সময় তাকে একটা রেলওয়ে টিকিট হাতে ধরিয়ে দেয়, অ্যান্ড দ্য $5 বিল, এবং $5 একটা নোট হাতে দিয়ে দেয়, with which the law expected him to rehabilitate himself into good citizenship and prosperity. যেটা দিয়ে অর্থাৎ সেই $5 নোট দিয়ে ল অর্থাৎ সেই রাষ্ট্রের সেই রাজ্যের আইন এটা আশা করে যে সেই $5 নোট দিয়ে সে নিজেকে একটা নতুন জীবনে রিহ্যাবিলিটেট করবে, অর্থাৎ পুনর্বাসিত করবে ইনটু গুড সিটিজেনশিপ, এবং সেই জীবনটাকে
এবং সেই জীবনটা একটা গুড সিটিজেনশিপ, একদম একটা ভালো সুস্থ জীবনযাপন হবে এবং ক্রাইম ফ্রি হবে, অর্থাৎ কোনো অপরাধ মুক্ত হবে, অ্যান্ড প্রসপারিটি, এবং সে এই $5 বিল দিয়ে যে জীবনটা শুরু করবে সেটা তার সাফল্যের দিকে এগিয়ে যাবে, এইটা আশা করে সেইখানকার ল অর্থাৎ আইন, সেই রাজ্যের আইন, যেটা নাকি একটু কঠিন। এই জন্য এই সেন্টেন্সটাকে একটু ব্যঙ্গাত্মক মনে করা হয়। দ্য ওয়ার্ডেন গেভ হিম এ সিগার অ্যান্ড শুক হ্যান্ডস। ওয়ার্ডেন তাকে একটা সিগার হাতে দিল এবং তার সঙ্গে হ্যান্ডশেক করলো। এটা কোনো নিয়মের মধ্যে পড়ে না। ওয়ার্ডেন তাকে একটা ভালো মানুষ মনে করে, মনের দিক থেকে ভালো, এবং এই কারণেই তার সঙ্গে হ্যান্ডশেক করলো এবং তাকে একটু ফেভার করার মতো করে তাকে একটা সিগার খাওয়ালো। এখানে জিমি ভ্যালেন্টাইনের তার চরিত্রের একটু ঝলক পাওয়া যায়। সে মনের দিক থেকে খুব একটা খারাপ মানুষ নয়, এবং এটা আমরা বারবার আগামী টেক্সটের মধ্যেও তার ঝলক পাব। তো ভ্যালেন্টাইন 9762, এটা তার কয়েদি নম্বর যখন সে জেলে ছিল। ওয়াজ ক্রনিকলড অন দ্য বুকস, অর্থাৎ সেই জেলখানার যে বই, যে রেজিস্টার, সেখানে তার এই ভ্যালেন্টাইন 9762 এই কয়েদি নম্বর দিয়ে তার পাশে কমেন্টস হিসেবে লেখা থাকবে পার্ডনড বাই গভর্নর। পার্ডনড বাই গভর্নর, এটা হচ্ছে তার ছাড়া পাওয়ার কারণ হিসেবে লেখা থাকবে সেখানে। অ্যান্ড মিস্টার জেমস ভ্যালেন্টাইন ওয়াকড আউট ইনটু দ্য সানশাইন, এবং সেই মিস্টার জেমস ভ্যালেন্টাইন, এই জেমসকেই আমরা শর্টে জিমি ভ্যালেন্টাইন বলে সম্বোধন করছি। তো মিস্টার জেমস ভ্যালেন্টাইন ওয়াকড আউট ইনটু দ্য সানশাইন, সূর্যের আলোকের মধ্যে, অনেক দিন পর সে সূর্যের আলো দেখতে পেল, সূর্যালোকে সে হাঁটা দিল বাইরের দিকে, তার নতুন জীবনের দিকে। Disregarding the song of the birds, the waving green trees and the smell of the flowers, Jimmy headed straight for a restaurant. বলা হচ্ছে disregarding the song of the birds, disregarding অর্থাৎ উপেক্ষা করে। কি উপেক্ষা করে? দ্য সং অফ দ্য বার্ডস, অর্থাৎ জিমি ভ্যালেন্টাইন এখন জেল থেকে ছাড়া পেয়েছে এবং তার সামনে নতুন জীবন, নতুন পৃথিবী অপেক্ষা করছে। পাখির ডাক, দ্য ওয়েভিং অফ গ্রিন ট্রিজ, অর্থাৎ সবুজ ডালপালা, সবুজ গাছপালা, অ্যান্ড দ্য স্মেল অফ দ্য ফ্লাওয়ার্স, ফুলের সুগন্ধ। জিমি হেডেড স্ট্রেট ফর এ রেস্টুরেন্ট, এইগুলো কোনো কিছুই তার দৃষ্টি আকর্ষণ করতে পারল না, এইগুলো তার মনকে নাড়া দিতে, তার মনকে স্পর্শ করতে পারল না। এইগুলো সব কিছুকে তার উপেক্ষা করে সে সোজা হাঁটা দিল একটা রেস্টুরেন্টের দিকে, একটা হোটেল বা সরাইখানার দিকে। কেন? কারণ সে মানসিকভাবে, সে মনের দিক থেকে খুব একটা মানবিক গুণসম্পন্ন ব্যক্তি নয়। তার কাছে এইগুলো খুব একটা গুরুত্ব পায় না, এবং এক একটা মানুষের জীবনের মূল্য এক এক রকমভাবে তারা বিচার করে। প্রতিটা মানুষ তার জীবনের মূল্যকে, জীবনের অর্থকে নিজের মতো করে বুঝে নিতে চায়, নিজের জীবনকে নিজের মতো করে লিড করতে চায়। তো প্রত্যেকের কাছে বা সবার কাছে যে এই যে প্রাকৃতিক যে সৌন্দর্য, সবুজ গাছপালা, ফুলের গন্ধ, পাখির ডাক, এইগুলো যে সমানভাবে গুরুত্ব পাবে তা নয়। জিমির কাছে মনে হয়েছে যে এইগুলো থেকে বেশি ইম্পর্টেন্ট তার কাছে একটা রেস্টুরেন্টে গিয়ে ভালো খাবার দাবার, ভালো একটা ডিশ অর্ডার করাটা তার জীবনে অনেক বেশি গুরুত্ব পায়। There he tasted the first sweet joys of liberty in the shape of a broiled chicken and a bottle of white wine, followed by a cigar, a grade better than the one the warden had given him. ওই যেটা বললাম, there he tasted the first sweet joys of liberty, সেখানে অর্থাৎ ওই রেস্টুরেন্টে গিয়ে সে তার জীবনের, তার লিবার্টির, তার স্বাধীনতার প্রথম স্বাদ গ্রহণ করলো। ইন দ্য শেপ অফ, কি রূপে? ইন দ্য শেপ অফ এ ব্রয়েলড চিকেন, একটা চিকেনের ডিশ অর্ডার করে। এবং ব্রয়েলড চিকেন বলতে কি বোঝায়? যে প্রচণ্ড হাই ইন্টেন্সিটিতে, হাই টেম্পারেচারে কুক করা যে চিকেন, সেই চিকেনের একটা ডিশ এখানে অর্ডার করলো, এবং অ্যান্ড এ বটল অফ হোয়াইট ওয়াইন, এই দুটো জিনিস অর্ডার করলো, এবং এইভাবে সে তার জীবনের, তার স্বাধীনতার আনন্দ উপভোগ করলো। ফলোড বাই এ সিগার, এবং তারপরে একটা সিগার খেলো,
যেটা নাকি এ গ্রেড বেটার দ্যান দ্য ওয়ান দ্য ওয়ার্ডেন হ্যাড গিভেন হিম, যেটা নাকি ওয়ার্ডেন তাকে যে সিগারেটটা দিয়েছিল তার থেকেও একটু উন্নত মানের। ফ্রম দেয়ার হি প্রসিডেড লেজারলি টু দ্য ডিপো, সেখান থেকে সে লেজারলি অর্থাৎ খুব অলসভাবে ধীরে ধীরে সে ডিপোর দিকে, অর্থাৎ এখানে ট্রেন ডিপোর কথা বলা হচ্ছে বা রেলওয়ে স্টেশন, ডিপোর দিকে ধীরে ধীরে অগ্রসর হলো। হি টসড এ কোয়ার্টার ইনটু দ্য হ্যাট অফ এ ব্লাইন্ড ম্যান, সে একটা অন্ধ ব্যক্তি বাই দ্য ডোর, অর্থাৎ সেই রেলে বা ট্রেনে চাপার আগে সেই ট্রেনের দরজার সামনে একজন অন্ধ ব্যক্তি বসেছিল এবং তার টুপিতে, তার হ্যাটে সে একটা কোয়ার্টার, কোয়ার্টার বলতে আমরা জানি কোয়ার্টার মানে 4 ভাগের 1 ভাগ, যেটাকে আমরা চারানা বলি, ঠিক সেরকম $1, দ্য কোয়ার্টার অফ এ ডলারকে এখানে কোয়ার্টার বলা হয়, বলা হচ্ছে আর কি। তো সেই কোয়ার্টার ছুড়ে দিল সেই অন্ধ ব্যক্তিটির টুপির দিকে, সিটিং বাই দ্য ডোর, যে নাকি সেই রেলের ট্রেনের কম্পার্টমেন্টের বাইরে বসেছিল, অ্যান্ড বোর্ডের হিজ ট্রেন, এটা দিয়ে সে তার ট্রেনে চড়ল। 3 hours set him down in a little town near the state line. স্টেট লাইনটা কি জিনিস? মার্কিন যুক্তরাষ্ট্র আমরা জানি যে একাধিক রাষ্ট্রের সংযুক্ত রূপ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমাদের ভারতবর্ষ এই একই রকম একাধিক যুক্তরাজ্য পরিকাঠামোর মধ্যে আমরা আছি। তো সেই একটা রাজ্য থেকে আরেকটা রাজ্য যাওয়ার সময় দুটো রাজ্যের মধ্যবর্তী যে সীমানা, সেইটাকে এখানে স্টেট লাইন বলা হয়। এবং সেই স্টেট লাইনের কাছাকাছি কোনো একটা ছোট্ট শহরে গিয়ে পৌঁছলো 3 ঘন্টার জার্নি করার পরে। হি ওয়েন্ট টু দ্য ক্যাফে অফ ওয়ান মাইক ডোলান অ্যান্ড শুক হ্যান্ডস উইথ মাইক হু ওয়াজ অ্যালোন বিহাইন্ড দ্য বার। সেখানে যাওয়ার পরে সে কোনো এক মাইক ডোলান নামক ব্যক্তির ক্যাফেতে গিয়ে ঢুকলো। হি ওয়েন্ট টু দ্য ক্যাফে অফ ওয়ান মাইক ডোলান অ্যান্ড শুক হ্যান্ডস উইথ মাইক, এবং সেই মাইকের সঙ্গে গিয়ে হ্যান্ডশেক করলো। এবার মাইকটাকে হু ওয়াজ অ্যালোন বিহাইন্ড দ্য বার, সে বসেছিল বারের পেছন দিকে। এবার প্রশ্ন, বারের পেছন দিকে কেন? বারের মালিক মাইক ডোলান হচ্ছে সেই বারের ওনার, এবং আমরা জানি যে বার অর্থাৎ যেখানে মানুষ ড্রিঙ্কস অ্যাভেলেবল থাকে এবং নানান রকমের ড্রিঙ্কস অ্যাভেলেবল থাকে, সেই বারে যারা যায় তাদের অনেকেই স্বাভাবিক ছন্দে থাকে না, মানসিক বিকারগ্রস্ত মানুষও যেতে পারে, এবং সেখানে যাওয়ার পরে অসুস্থ হয়ে গিয়ে কেউ যদি কোনো রকমের অসংলগ্ন আচরণ করে, তাদের জন্য সেই বারের সেটিং, ডিজাইন, অ্যাকোমোডেশনটা অন্যরকমভাবে করা হয়। সেটা কি? সেটা হচ্ছে আমরা দেখেছি বিভিন্ন সিনেমায় বিভিন্ন সময়ে যে একটা বড় টেবিলের মতো ডেস্ক থাকে, যেখানটা সবাইকে নিজের নিজের পছন্দের ড্রিঙ্কস অর্ডার করলে তাদেরকে সার্ভ করা হয়, এবং সেই টেবিলের পেছন দিকে একটা বড় একটা শোকেস থাকে, যেখানে নানান রকমের ড্রিঙ্কস অ্যান্ড বটলস অ্যান্ড বেভারেজেস থাকে, সাজানো থাকে, এবং কেউ যাতে সরাসরি ওইখানে প্রবেশ না করতে পারে সেই জন্য ওই সামনে টেবিল দিয়ে ওগুলোকে প্রোটেক্ট করা হয় এবং অনেকটা দূরে থাকে সেটা। সেই টেবিলের ভেতরে প্রবেশ করার পরে, যেখানে বার বয় থাকে, ওয়েটার্স থাকে যারা ড্রিঙ্ক সার্ভ করে, সেইখানে প্রবেশ করার পরে তার পেছনে যে বড় শোকেস, যেটা আমি বললাম খুব সুসজ্জিত, দেখতে সুন্দর, সেইখান থেকে একটা গোপন দরজা থাকে। যেই গোপন দরজা তুমি বাইরে থেকে দেখে বুঝতেই পারবে না যে ওখানে একটা দরজা আছে। সেই দরজার ভেতরে, সেই দরজা দিয়ে প্রবেশ করলে তারপরে গিয়ে তুমি দ্য ওনার অফ দ্য বারের সঙ্গে দেখা করতে পারবে। এইটা হচ্ছে বারের সেটিংস। বেশিরভাগ বার এইভাবে সাজানো থাকে, এইভাবে তার অ্যাকোমোডেশন তৈরি করা হয়। এটা কেন হয়? তিনি সেখানে একা একা বসে থাকেন এবং তিনি সেখানে থাকবেন, তিনি সেখান থেকে নড়েন না। কেন? কারণ বারে যে কোনো মুহূর্তে একটা অস্বাভাবিক পরিস্থিতি বা একটা বিশৃঙ্খলা তৈরি হতে পারে, তখন যাতে তিনি সেখানে উপস্থিত থেকে সিচুয়েশনটা বা পরিস্থিতি সামাল দিতে পারেন, সেই জন্য তিনি সামনে না থেকে পেছনে থাকেন। এবং সেই পেছনে গিয়ে জিমি ভ্যালেন্টাইন সেই মাইক ডোলানের সঙ্গে দেখা করলো, হ্যান্ডশেক করলো। বিহাইন্ড দ্য বার বলাই হচ্ছে এখানটা, হু ওয়াজ অ্যালোন বিহাইন্ড দ্য বার, যিনি একা একা বারের পেছনে বসেছিলেন।
সরি উই কুডন্ট মেক ইট সুনার জিমি মি বয় সেইড মাইক। মাইক ডোলান এবার জিমির কাছে সরি প্রার্থনা করছে, ক্ষমা প্রার্থনা করছে। কেন? কারণ বলছে যে সরি, আমরা এর থেকে তাড়াতাড়ি করতে পারলাম না জিমি মি বয়। মানে জিমি খুব কাছের বন্ধু হচ্ছে মাইক, এবং মাইক এবং তার আরও অন্যান্য যে সঙ্গীরা আছে, যেটা আমি বললাম একটু আগে, যে উঁচু মহলের লোকজনদের সঙ্গে তাদের যোগাযোগ, তাদের সঙ্গে যোগসাজশে জিমিকে এর থেকে আর তাড়াতাড়ি জেল থেকে বের করার ব্যবস্থা করা গেল না, এবং তার জন্য মাইক জিমির কাছে ক্ষমা প্রার্থনা করছে। said Mike, but we had that protest from Springfield to buck against, and the governor nearly burned. Feeling all right? But we had that protest from Springfield to buck against. কিন্তু আমাদেরকে অনেক প্রোটেস্ট অর্থাৎ প্রতিবাদের সম্মুখীন হতে হয়েছিল ফ্রম স্প্রিংফিল্ড, স্প্রিংফিল্ডের সেই স্পট থেকে, যেখান থেকে জিমি ভ্যালেন্টাইন চুরি করার সময় বা চুরি করার ফলে যেখান থেকে ধরা পড়েছিল সেইখানে। অর্থাৎ বাক এগেনস্ট, এখানে মিনিংটা দেখাই যাচ্ছে, দেখতেই পাচ্ছ, টু বাক এগেনস্ট, টু অপোজ সামথিং ইন এ ডাইরেক্ট ওয়ে, অর্থাৎ টু অপোজ অর্থাৎ বিরোধিতা করা। কে বিরোধিতা করেছিল? যেই ব্যক্তির কাছ থেকে চুরি হয়েছিল, যেই ব্যক্তির লকার ভাঙা হয়েছিল, যার ক্ষতি হয়েছিল, সেই ব্যক্তি একরকম প্রচণ্ড প্রোটেস্ট করে এবং সে হয়তো বাধা দেয় যে এই ব্যক্তির কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত। এই সব কারণে মাইক ডোলান এবং তার সঙ্গীদের অনেক প্রোটেস্ট এবং বাধার সম্মুখীন হতে হয়েছিল। এবং তারপরে আরেকটা কারণ বলা হয়েছে যে অ্যান্ড দ্য গভর্নর নিয়ারলি বার্ড কি বলা হচ্ছে? স্টপড। এবং গভর্নর এই কাজ করতে প্রায় অস্বীকার করেন। কেন? তার কারণ গভর্নরের সঙ্গে হয়তো আগাম চুক্তি ছিল। একটু আগে বলেছি যে জিমি ভ্যালেন্টাইন এবং তার সঙ্গীদের উঁচু মহলের লোকজনদের সঙ্গে বেশ ভালোই যোগাযোগ ছিল, এবং গভর্নরের সঙ্গে হয়তো চুক্তি করা ছিল যে ও ওই স্প্রিংফিল্ডের লকারটা ভেঙে চুরি করবে এবং তারপরে জেলে যাবে, এবং গভর্নর তাকে একটা ক্ষমাপত্র বা পার্ডন লিখে দেবে, এবং সে অর্থাৎ জিমি আবার জেল থেকে ছাড়া পেয়ে বেরিয়ে আসবে। কিন্তু শেষ মুহূর্তে গভর্নর বেঁকে বসে, অর্থাৎ গভর্নর অস্বীকার করে যে সে হয়তো এই কাজটা করতে পারবে না, এবং তার ফলে এই দুটো ঘটনা সময় মতো না হওয়ায়, প্ল্যান অনুযায়ী না হওয়ায় জিমি ভ্যালেন্টাইনের জেল থেকে ছাড়া পেতে দেরি হয়। তা বলছে ফিলিং অল রাইট, মাইক ডোলান জিমিকে জিজ্ঞেস করছে যে ঠিক আছো তো? ফাইন সেড জিমি, গট মাই কিজ। জিমি বলছে যে হ্যাঁ ঠিক আছি, আমার চাবি আছে তো? অর্থাৎ জিমি ভ্যালেন্টাইন মাইক ডোলানের কাছে কোনো চাবির কথা উল্লেখ করছে। হ্যাঁ, আমার চাবি। হি গট হিজ কি অ্যান্ড ওয়েন্ট আপস্টেয়ার্স, এবং সে তার চাবি নিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল, অর্থাৎ সেই বারের উপর দিকটা, ওপরতলায়। আনলকিং দ্য ডোর অফ এ রুম অ্যাট দ্য রিয়ার, এবং সেই বিল্ডিংয়ের পেছন দিকে ওপরতলায় একটা দরজার তালা খুলে এভরিথিং ওয়াজ জাস্ট অ্যাজ হি হ্যাড লেফট ইট। পেছনে সেই বিল্ডিংয়ের পেছন দিকে একটা রুমের তালা খুলে দেখলো, জিমি ভ্যালেন্টাইন ভেতরে ঢুকে দেখলো যে যেমনভাবে জিমি ভ্যালেন্টাইন সব জিনিসপত্র সেই ঘরে রেখে গেছিল সব কিছু ঠিক তেমনি আছে, ইনট্যাক্ট আছে, আনচেঞ্জড আছে, কোনো কিছুকে কেউ হাত দেয়নি। এবং এই 10 মাস, অর্থাৎ এই 10 মাস ধরে কারো হাত পড়েনি সেই সব জিনিসপত্রে। There on the floor was still Ben Price's collar button that had been torn from that eminent detective's short band when they had overpowered Jimmy to arrest him. এবং there on the floor, মেঝেতে তখনও পড়ে আছে কি? সেই was still Ben Price's collar button that had been torn from that eminent detective's shirt band when they had overpowered Jimmy to arrest him. অর্থাৎ জিমি ভ্যালেন্টাইনকে এই রুম থেকেই আজ থেকে 10 মাস আগে অ্যারেস্ট করা হয়েছিল, এবং অ্যারেস্ট করতে এসেছিল এমিনেন্ট ডিটেকটিভ এবং একজন স্বনামধন্য ডিটেকটিভ যার নাম বেন প্রাইস। সেই বেন প্রাইস, তার সঙ্গে আরও লোকজন ছিল, এবং তার ফলে জিমি ভ্যালেন্টাইন সেখানে একা পড়ে যায়, এবং জিমি ভ্যালেন্টাইনের সঙ্গে ধস্তাধস্তি চলাকালীন সেই বেন প্রাইসের শার্ট থেকে কলার বটনটি ছিঁড়ে মেঝেতে পড়ে যায়।
যখন জিমি ভ্যালেন্টাইনকে তারা এই ঘর থেকেই অ্যারেস্ট করে নিয়ে যায়। পুলিং আউট ফ্রম দ্য ওয়াল এ ফোল্ডিং বেড, একটা ফোল্ডিং বিছানা যেটা নাকি দেওয়ালের সঙ্গে অ্যাটাচ করা ছিল, সেখান থেকে টেনে একটা ফোল্ডিং বিছানা বের করলো। জিমি স্লিড ব্যাক এ প্যানেল ইন দ্য ওয়াল অ্যান্ড ড্র্যাগড আউট এ ডাস্ট কভার্ড সুটকেস। জিমি ফোল্ডিং বিছানাটা দেওয়াল থেকে টেনে বার করার পরে সে স্লিড ব্যাক এ প্যানেল, একটা প্যানেল জানলার মতো একটা প্যানেল সরিয়ে সেখান থেকে দেওয়ালের মধ্যে থেকে একটা ডাস্ট কভার্ড সুটকেস, ধুলোয় মাখা সুটকেস একটা বের করলো টেনে। ড্র্যাগড আউট এ ডাস্ট কভার্ড সুটকেস, ধুলোয় মাখা একটা সুটকেস টেনে বের করলো সেই দেওয়ালের ভেতর থেকে। অর্থাৎ বোঝা যাচ্ছে সুটকেসটা প্যানেলের পেছনে এবং সেই প্যানেলটা আবার ফোল্ডিং বিছানা দিয়ে ঢাকা ছিল, অর্থাৎ লুকোনো অবস্থায় ছিল। হি ওপেন্ড দিস অ্যান্ড গেজড ফন্ডলি অ্যাট দ্য ফাইনেস্ট সেট অফ বার্গলার্স টুলস ইন দ্য ইস্ট। সে এটাকে ওপেন করলো, বাক্সটাকে, সুটকেসটাকে ওপেন করলো, অ্যান্ড গেজড ফন্ডলি অ্যাট দ্য ফাইনেস্ট সেট অফ বার্গলার্স টুলস। বার্গলার্স টুলস অর্থাৎ সেই চুরি করার যন্ত্রপাতি বা অস্ত্রপাতি যেগুলো নাকি ফাইনেস্ট ইন দ্য ইস্ট, অর্থাৎ সেই এলাকার, ইস্ট বলতে এখানে এলাকা, সেই এলাকার সবচেয়ে ভালো এবং সবচেয়ে ফাইনেস্ট অর্থাৎ সূক্ষ্ম বার্গলার্স টুলস, যেই যন্ত্রপাতিগুলো দিয়ে চুরির কাজে ব্যবহার হয়, সেই চুরির কাজে ব্যবহৃত সবচেয়ে ভালো কোয়ালিটির উন্নত মানের যন্ত্রপাতি সেই বাক্সর মধ্যে রাখা ছিল এবং সেগুলোকে সে ফন্ডলি মানে মন্ত্রমুগ্ধের মতো আনন্দের সঙ্গে দেখতে লাগলো। ইট ওয়াজ এ কমপ্লিট সেট, এটা একটা কমপ্লিট সেট ছিল, মেড অফ স্পেশালি টেম্পার্ড স্টিল, সাধারণ লোহা বা সাধারণ ধাতু দিয়ে নয়, এগুলো টেম্পার্ড স্টিল দিয়ে তৈরি করা ছিল। The latest design in drills, punches, brasses and bits, jimmies, clamps and augers with 2 or 3 novelties invented by Jimmy himself. এখানে সবগুলোর অর্থ দেওয়া আছে। জিমিস আমেরিকান ওয়ার্ড ফর শর্ট মেটাল বার্স used to break open windows, এই যে জানলা খোলার জন্য ছোট ছোট বার, ধাতব দণ্ড ব্যবহার করা হয় যেটাকে জিমিস বলে। Augers, tools used for making holes in wood or in the ground, যেটা দিয়ে ফুটো করার কাজে ব্যবহার হয় যে টুলস, সেটাকে অগার্স বলে। এখানে বলা হচ্ছে যে কমপ্লিট সেট এবং সেইগুলোর মধ্যে কী কী আছে, টেম্পার্ড স্টিল দিয়ে তৈরি, কী কী আছে, দ্য লেটেস্ট ডিজাইন, সবচেয়ে আধুনিকতম ডিজাইন, কিসের, ড্রিলস, পাঞ্চেস, ব্রাসেস অ্যান্ড বিটস, জিমিস, ক্ল্যাম্পস অ্যান্ড অগার্স উইথ 2 or 3 novelties. নভেলটিস বলতে জিমি নিজে আবিষ্কার করেছিল, নিজে হাতে তৈরি করেছিল এমন কিছু যন্ত্রপাতিও ছিল তার মধ্যে, 2 or 3, 2-3টে, ইনভেন্টেড বাই জিমি হিমসেলফ, যেটা জিমি নিজে তৈরি করেছিল। আমরা অনেক সময় সাইকেল সারাই করতে গিয়ে বা আমাদের নানান জিনিসপত্র সারাই করতে গিয়ে সেই সব মেকানিক্সদের কাছে দেখি যে এমন কিছু যন্ত্রপাতি যেগুলো তারা নিজেদের সুবিধা মতো নিজেরা বুদ্ধি খাটিয়ে সেই সব জিনিসপত্রগুলো তৈরি করেছে, যেগুলো কোনো কোম্পানি তৈরি করেনি, কোম্পানির দ্বারা তৈরি হয়নি, কিনতে পাওয়া যায় না, নিজে হাতে তৈরি করা টুলস, সেইগুলোকে এখানে নোভেলটিস বা জিমির কাছেও সেই রকম 2-3টে টুলস ছিল যেগুলো সে নিজে তৈরি করেছিল। ইন হুইচ হি টুক প্রাইড, যার জন্য সে নিজেকে গর্বিত বোধ করত। ওভার $900 দে হ্যাড কস্ট হিম টু হ্যাভ মেড অ্যাট, এবং যেগুলো তৈরি করার জন্য, এখানে সম্পূর্ণ সেট তৈরি করার কথা বলেছে নাকি জিমির নিজে হাতে তৈরি করা সেই নভেলটিসগুলোর কথা বলা হয়েছে সেসব উল্লেখ পাওয়া যাচ্ছে না। বলা হচ্ছে যে ওভার $900, যেগুলো নাকি তৈরি করতে $900 বেশি খরচ হয়েছে। দে হ্যাড কস্ট হিম ওভার $900 দে হ্যাড কস্ট হিম টু হ্যাভ মেড অ্যাট এ প্লেস ওয়্যার দে মেক সাচ থিংস ফর দ্য প্রফেশন, এবং এমন একটা জায়গা থেকে তৈরি করা হয়েছে যেখানে নাকি শুধুমাত্র এই সব প্রফেশনের জন্যই টুলস বা যন্ত্রপাতি তৈরি করা হয়, অর্থাৎ যারা নাকি প্রফেশনাল, যারা নাকি পেশাদার এইসব কাজে। এবং স্বাভাবিকভাবেই সেই সব স্থানগুলো খুব গোপন স্থান হবে, যেগুলো সবার পক্ষে জানা সম্ভব নয়, নইলে প্রশাসনের হাতে ধরা পড়ার একটা ভয় থাকে। ইন হাফ অ্যান আওয়ার জিমি ওয়েন্ট ডাউন স্টেয়ার্স অ্যান্ড থ্রু দ্য ক্যাফে, আধ ঘন্টার মধ্যে জিমি ওয়েন্ট ডাউন স্টেয়ার, সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো, অ্যান্ড থ্রু দ্য ক্যাফে, ক্যাফের মধ্যে দিয়ে বেরিয়ে এলো।
হি ওয়াজ নাও ড্রেসড ইন টেস্টফুল অ্যান্ড ওয়েল ফিটিং ক্লোথস। সে এখন একজন টেস্টফুল, একজন জেন্টলম্যানের মতো ওয়েল ফিটিং ক্লোথস, ভালো পোশাক, ফর্মাল পোশাক পরে বেরিয়ে এসছে। অ্যান্ড ক্যারিড হিজ ডাস্টেড অ্যান্ড ক্লিনড সুটকেস ইন হিজ হ্যান্ড, এবং হাতে তার সেই ধুলোয় মাখা সুটকেসটি পরিষ্কার করে হাতে করে নিয়ে এসছে। গট এনিথিং অন আস্কড মাইক ডোলান জেনিয়ালি। খুব ভদ্রভাবে মাইক ডোলান জিজ্ঞেস করলো তাকে, মাইক ডোলানের সামনে দিয়ে এসে বেরিয়ে আসছে, জিজ্ঞেস করলো গট এনিথিং অন, তুমি কি কোনো কাজে বেরোচ্ছ? আমি, সেইড জিমি। জিমি তখন মাইক ডোলানকে জিজ্ঞেস করছে, আমাকে বলছো? ইন এ পাজল টোন, সে একটু কনফিউজড, অর্থাৎ সে বুঝতে পারছে না যে মাইক ডোলান তাকেই জিজ্ঞেস করছেন কিনা। জিমি বলে উঠলো, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না। I am representing the New York Amalgamated Short Snap Biscuit Cracker and Frazzled Wheat Company. এটা একটা কোম্পানি, দেখতেই পাচ্ছ যে সব বিগিনিং লেটার্সগুলো ক্যাপিটালে আছে। নিউ ইয়র্ক অ্যামালগামেটেড শর্ট স্ন্যাপ বিস্কিট ক্র্যাকার অ্যান্ড ফ্রাজেল হুইট কোম্পানি। এটা একটা বিস্কিট কোম্পানি, যে কোম্পানির একটা কাল্পনিক নাম। সে বলছে যে দেখো ইনভার্টেড কমার মধ্যে দেওয়া আছে, দেখো এটা সম্পূর্ণটা একটা কোট, অর্থাৎ জিমি তখন একটা বিস্কিট ক্র্যাকার অ্যান্ড ফ্রাজেলড হুইট কোম্পানির একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে ছদ্মবেশ নিয়েছে, এবং সেই ছদ্মবেশটা একটা রিহার্সাল করে নিচ্ছে মাইক ডোলানের সামনে, এবং দেখে নিচ্ছে যে তার এই অভিনয়টা সম্পূর্ণভাবে স্বাভাবিক মনে হচ্ছে কিনা। এই আচরণ, এই ধরনের বৈশিষ্ট্য আমরা বড় বড় অ্যাক্টার্স, অভিনেতা অভিনেত্রীদের মধ্যেও দেখে থাকি। তারা যখন যে চরিত্রের অভিনয়ের বা যে প্রজেক্টের মধ্যে থাকে, তাদের মধ্যেও এই ধরনের কিছু আচার আচরণ, বিহেভিয়ার লক্ষ্য করা যায়। হঠাৎ করে তারা একটা তাদের স্বাভাবিক জীবনযাপনের মধ্যেও তারা যেন সেই যে অভিনয়ের চরিত্রে তারা ওই মুহূর্তে কাজ করছে, বা ওই মুহূর্তে ওই সময়ে ওই যে প্রজেক্টে বা যে অভিনয় করার কথা তারা তাদের ব্যক্তিগত জীবনের মধ্যেও যেন সেই অভিনয় বা সেই চরিত্রটাকে অভিনয় করার চেষ্টা করে, রিহার্সাল করার চেষ্টা করে, এবং তাদের দৈনন্দিন জীবনে সেটাকে বারে বারে দেখে নেওয়ার চেষ্টা করে যে আমি পারছি কিনা, আমার ঠিক সেই অভিনয়টা হুবহু মিলছে কিনা, আমি কি সেই চরিত্রে নিজেকে ফিট পাচ্ছি কিনা। তো এটা একটা ভালো একটা অভিনেতার একটা বৈশিষ্ট্য। জিমি নিজে নিজে হঠাৎ করে মাইক ডোলানের সামনে সেই যে ছদ্মবেশটা সে নেবে, সেই বার থেকে বেরোনোর পরে সেই ছদ্মবেশটার একটা রিহার্সাল করে নিল মাইক ডোলানের সাথে। তাই বলছে যে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না তুমি কি বলছো। আই এম রিপ্রেজেন্টিং দ্য নিউ ইয়র্ক অ্যামালগামেটেড শর্ট স্ন্যাপ বিস্কিট ক্র্যাকার অ্যান্ড ফ্রাজেলড হুইট কোম্পানি। আমি এই রকম একটা কোম্পানিকে রিপ্রেজেন্ট করছি, আমি তো বুঝতে পারছি না তুমি কি বলছো। দিস স্টেটমেন্ট delighted Mike to such an extent that Jimmy had to take a seltzer and milk on the spot. এই স্টেটমেন্টটা, অর্থাৎ জিমির এই কথাটা শুনে মাইক ডোলান এতটাই আনন্দিত, এতটাই এক্সাইটেড হয়ে উঠল যে সঙ্গে সঙ্গে মাইক ডোলান একটা বারের মালিক, এবং সঙ্গে সঙ্গে জিমিকে একটা ড্রিঙ্ক অফার করলো, এবং সেটা তাকে নিতে বাধ্য করলো। হি নেভার টাচড হার্ড ড্রিঙ্কস। জিমি কখনোই হার্ড ড্রিঙ্কস অর্থাৎ মদ্যপান বা সুরাপান করে না, এই জন্য তাকে সফট ড্রিঙ্ক অর্থাৎ সেলজার অ্যান্ড মিল্ক অন দ্য স্পট এইটা তাকে অফার করলো এবং নিতে বাধ্য করলো। জিমি হ্যাড টু টেক এ সেলজার অ্যান্ড মিল্ক অন দ্য স্পট। এবার সেলজার কথাটার অর্থ কি, এই পেজটার নিচে দেখবে ওয়ার্ড মিনিংয়ে দেওয়া আছে, ওয়াটার দ্যাট কন্টেন্স স্মল বাবলস, অর্থাৎ ওই কোল্ড ড্রিঙ্কসে যেমন দেখা যায় কার্বোনেটেড ওয়াটার, হ্যাঁ কার্বোনেটেড ওয়াটার সঙ্গে তার মিল্ক, এই মিল্ক অ্যান্ড কার্বোনেটেড ওয়াটার দিয়ে একটা ড্রিঙ্ক তৈরি করা হয়, সেটা তাকে অন দ্য স্পট তাকে খেতে বা নিতে বাধ্য করলো, অর্থাৎ তাকে খাওয়ালো অত্যন্ত এক্সাইটেড হয়ে। মাইক ডোলান জিমিকে খাওয়ালো। এ উইক আফটার দ্য রিলিজ অফ ভ্যালেন্টাইন 9762, ভ্যালেন্টাইনের কয়েদি নাম্বার ছিল 9762। এই কয়েদির অর্থাৎ ভ্যালেন্টাইনের ছাড়া পাওয়ার, জেল থেকে ছাড়া পাওয়ার এক সপ্তাহের মধ্যে there was a neat job of safe burglary done in Richmond, Indiana with no clue to the author.
এক সপ্তাহের মধ্যে ইন্ডিয়ানার রিচমন্ড নামক একটা জায়গায় একটা খুব পরিষ্কার এবং সূক্ষ্মভাবে একটা বার্গলারির ঘটনা ঘটে গেল, একটা চুরির ঘটনা ঘটে গেল, উইথ নো ক্লু টু দ্য অথর, এবং কোনো প্রমাণ, কোনো ক্লু ছাড়া হয়নি টু দ্য অথর। অর্থাৎ অথর বলতে আমরা যেটাকে বুঝি লেখক, এখানে লেখক বলতে কাকে, যে ঘটনাটা ঘটিয়েছে, অর্থাৎ সেই চোর নিজের প্রতি কোনো প্রমাণ বা কোনো ক্লু ছাড়েনি। A scant $800 was all that was secured. মোটামুটি রাফলি বলা যায় যে $800 সেখান থেকে চুরি গেছে। সিকিউরড অর্থাৎ এখানে অন্য অর্থে সেখান থেকে সিকিউর করা হয়েছে। 2 weeks after that, তার 2 সপ্তাহ পরে, a patented improved burglar proof safe in Logansport was opened like a cheese to the tune of $1,500, currency, securities and silver untouched. কি বলল যে তার 2 সপ্তাহের মধ্যে একটা পেটেন্টেড ইমপ্রুভড বার্গলার প্রুফ সেফ, পেটেন্টেড অর্থাৎ বিশেষভাবে অর্ডার দেওয়া, এবং ইমপ্রুভড সেফ অর্থাৎ সিন্ধুক বা লকার, যেটা নাকি আর অন্য কারোর জন্য তৈরি হবে না, এমন একটা লকার, এবং নিজেই ইউনিক অফ ইটস কাইন্ড, মানে যেই রকম লকারটা এখানে বলা হবে, এই ক্ষেত্রে বলা হবে, সেই লকারটা আর দ্বিতীয় সারা পৃথিবীতে অন্য কারোর জন্য তৈরি করা হবে না। এইটাকে বলে পেটেন্ট করা, পেটেন্টেড ইমপ্রুভড বার্গলার প্রুফ সেফ। এবং বলা হচ্ছে ওই বার্গলার প্রুফ সেফ অর্থাৎ বলা হচ্ছে যে ওই সেফটাকে কোনো বার্গলারের পক্ষে ভাঙা সম্ভব নয়, এই জন্য বলা হচ্ছে বার্গলার প্রুফ সেফ। ইন লোগানস্পোর্ট নামক একটা জায়গায় এমনভাবে খোলা হয়েছিল তাকে যেন ওপেন্ড লাইক এ চিজ, মানে যে একটা চিজকে যেমনভাবে খুব নরমভাবে, সূক্ষ্মভাবে, খুব আলগাভাবে কাটা হয়, ঠিক তেমনিভাবে এই পেটেন্টেড ইমপ্রুভড বার্গলার প্রুফ সেফটাকে লোগানস্পোর্টে খুব সূক্ষ্মভাবে এবং যত্ন সহকারে খোলা হয়েছিল, টু দ্য টিউন অফ $1,500, এবং সেখান থেকে $1,500 চুরি যায়। কারেন্সি, সিকিউরিটিজ অ্যান্ড সিলভার আনটাচড। সিকিউরিটিজ অর্থাৎ যেমন থাকে কিছু বন্ডস থাকে, কিছু সিকিউরিটি ডিপোজিটসের কাগজপত্র থাকে। সিলভার অর্থাৎ রূপো, এগুলো কিচ্ছু নেয়নি, কিচ্ছু হাত দেয়নি, শুধুমাত্র কারেন্সি অর্থাৎ ডলার্স যেগুলো ক্যাশ ছিল সেইগুলো চুরি গেছে $1,500। দ্যাট বিগ্যান টু ইন্টারেস্ট দ্য রো ক্যাচার্স অর্থাৎ যারা এই ধরনের চুরি, ডাকাতি, এই ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত, তাদেরকে রো বলা হয়। সেই রো ক্যাচার্স, তাদেরকে যারা ধরে তাদেরকে বলা হয় রো ক্যাচার্স। এবং এই যে পরপর 2টো চুরির ঘটনা ঘটে গেল, তারপর থেকে এই রো ক্যাচার্সদের ইন্টারেস্ট অর্থাৎ এই চোরটাকে ধরার যারা কাজে যুক্ত থাকে তাদের ইন্টারেস্ট বেড়ে গেল। দেন অ্যান ওল্ড ফ্যাশনড ব্যাংক সেফ, তারপর একটা পুরনো ডিজাইনের ব্যাংক সেফ, যেটা নাকি কোথায় ছিল, ইন জেফারসন সিটি, became active and threw out of its crater an eruption of banknotes amounting to $5,000। এবং সেই জেফারসন সিটিতে পুরনো একটা ব্যাংকের সেফ থেকে হঠাৎ করে একদিন $5,000 চুরি হয়ে যায়। The losses were now high enough to bring the matter up into Ben Price's class of work. বেন প্রাইসটা কে ছিল? বেন প্রাইস হচ্ছে একজন বিখ্যাত গোয়েন্দা, এবং প্রথমে $800, তারপরে $1,500, তারপরে একবারে $5,000, এবং ক্ষতির পরিমাণটা, চুরির পরিমাণটা ধীরে ধীরে এমন একটা পর্যায়ে গেল, এমন একটা মাত্রায় গেল যে এই কেসগুলো এখন বেন প্রাইস একজন বহুল পরিচিত, স্বনামধন্য, বিখ্যাত একজন গোয়েন্দা, তার ক্যাটেগরিতে, তার লেভেলে, তার কাজ করার মতো পর্যায়ে চলে গেল এই কাজটা। প্রথমে অ্যামাউন্টগুলো খুব একটা বড় ছিল না, মোটামুটি ছোট ছোট অ্যামাউন্ট, এবং সেটা
তাতে করে খুব একটা দৃষ্টি আকর্ষণ করার মতো অ্যামাউন্ট ছিল না ওগুলো। কিন্তু এইবার এই $5,000 একবারে চুরি যাওয়ার ফলে এই লসটা একটা ব্যাংকের জন্য অনেক বড় লস, এবং সেটা এই বড় বড় ডিটেকটিভস এবং হাই ক্লাস এবং উচ্চ মানের যে গোয়েন্দারা যেমন বেন প্রাইস, তাদের দৃষ্টি আকর্ষণ করলো। এবং বেন প্রাইসের মতো একজন ব্যক্তি, একজন উচ্চমানের স্বনামধন্য ডিটেকটিভ, ছোটোখাটো কেস তার নজরে আসে না। কিন্তু এই কেসটা, এই $5,000 চুরি যাওয়ার পরে তার মনে হলো যে এই কেসটা তার লেভেলে পৌঁছে গেছে এবং তার এই কেসটা দেখা উচিত। By comparing notes, a remarkable similarity in the methods of the burglaries were noticed. By comparing notes, এবার বেন প্রাইস প্রতিটা কেসের যখন নাকি ইনভেস্টিগেশন হতো, প্রতিটা কেসের একজন করে দায়িত্বপ্রাপ্ত সরকারি আধিকারিক থাকতেন, কিংবা কোনো পুলিশ ইন্সপেক্টর কিংবা কোনো গোয়েন্দার কোনো অ্যাসিস্ট্যান্ট বা যাই হোক যে থাকতেন, তাদের কাছ থেকে সমস্ত নোটস বেন প্রাইস হাতে নিলেন। এই কেসটা যখন তিনি নিজের হাতে নিলেন, তাদের কাছ থেকে সমস্ত নোটস, সমস্ত এভিডেন্সেস সব নিজের হাতে নিলেন। নেওয়ার পরে সেই নোটসগুলো আলাদা আলাদা কেসের, আলাদা আলাদা স্পটের এভিডেন্স, নোটস সব কম্পেয়ার করলেন, এবং কম্পেয়ার করার পরে এ রিমার্কেবল সিমিলারিটি ইন দ্য মেথডস অফ দ্য বার্গলারিজ, এবং সেই চুরি যাওয়ার ঘটনাগুলোর মধ্যে একটা উল্লেখযোগ্য সমানতা, সিমিলারিটি লক্ষ্য করলেন। বেন প্রাইস ইনভেস্টিগেটেড দ্য সিনস অফ দ্য রবারিজ, সেই রবারি হওয়ার বা চুরি যাওয়ার যে স্থানগুলো, স্পটগুলো, প্রতিটা স্পটে নিজে আলাদা আলাদা করে ভিজিট করলেন, অ্যান্ড ওয়াজ হার্ড টু রিমার্ক, এবং তার মুখে এইরকম একটা মন্তব্য শোনা গেল, তাকে বলতে শোনা গেল কি, দ্যাটস ড্যান্ডি জিম ভ্যালেন্টাইন্স অটোগ্রাফ। অটোগ্রাফ কাকে বলে? আমরা বিভিন্ন সেলিব্রিটিদের অটোগ্রাফ দিতে দেখি, রাইট? সেটাকেই কি অটোগ্রাফ বলা হয়? না, প্রতিটি মানুষের কাজকর্মের আলাদা আলাদা সিগনেচার থাকে, অর্থাৎ আলাদা আলাদা স্টাইল থাকে। আমি একটা কাজ যেই ভঙ্গিমাতে, যেই আদব কায়দায়, যে কায়দায়, যে অঙ্গভঙ্গিতে বা যেই পদ্ধতিতে করব, তুমি বা তোমরা ওই একই কাজ, হয়তো তার একই রেজাল্ট হবে, কিন্তু কাজের পদ্ধতি তোমার আলাদা হবে। এবং দুটো মানুষের নিজের নিজের বৈশিষ্ট্য থাকে, চালচলন থাকে, আদব কায়দা থাকে, বিহেভিয়ার থাকে, বডি ল্যাঙ্গুয়েজ থাকে আলাদা। সেই আলাদা বডি ল্যাঙ্গুয়েজটাকে, সেই আলাদা কাজটাকে অটোগ্রাফ বলা হয়, যেটা দিয়ে তাকে চিহ্নিত করা যায়। দ্যাট ইজ অটোগ্রাফ। এবার প্রত্যেকের সই আলাদা হয়, এবং আমি বা কোনো একজন সেলিব্রিটি, তার দিকে যখন আমি আমার ডায়েরিটা এগিয়ে দিচ্ছি, বলছি যে একটা ওয়ান অটোগ্রাফ প্লিজ, তিনি তার সইটাকে যেমনভাবে খুশি একটা করে তিনি ড্র করে দিচ্ছেন আমার ডায়েরির পেজে বড় বড় করে। এবার এই সাইনটাকে, যেটা তিনি ড্র করে দিলেন আমার ডায়েরির পেজে, সেটাকে অটোগ্রাফ বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? কারণ সেটা আর অন্য কেউ করতে পারবে না বা অন্য কেউ করবে না। এটা শুধুমাত্র তার একটা বিশেষ চিহ্ন। দ্যাট ইজ অটোগ্রাফ। তো সমস্ত এভিডেন্সেস, ওই স্পটগুলো, নোটসগুলো বিচার করার পরে, সেই স্পটগুলো ভিজিট করার পরে বেন প্রাইসকে এটা বলতে শোনা গেল যে ইয়েস, দ্যাটস ড্যান্ডি জিম ভ্যালেন্টাইন্স অটোগ্রাফ। এটা জিমি ভ্যালেন্টাইন ছাড়া আর কারো কাজ নয়। কেন এই কথা বললেন? কারণ জিমি ভ্যালেন্টাইনের কাজ করার পদ্ধতি সম্পর্কে বেন প্রাইস খুব ভালো মতো জানেন। কীভাবে জানেন সেটা আমরা পরে জানব। এবং এই ধরনের কাজ একমাত্র জিমি ভ্যালেন্টাইনই করতে পারে, তাই এটাকে বলা হচ্ছে জিমি ভ্যালেন্টাইনের অটোগ্রাফ। অর্থাৎ যে কাজ দেখে বেন প্রাইস সহজেই অনুমান করতে পেরেছেন যে এটা জিমি ভ্যালেন্টাইনেরই কাজ, আর অন্য কারো কাজ নয়। এত পরিষ্কার কাজ আর অন্য কেউ করতে পারে না। হিজ রিজিউমড বিজনেস, সে আবার তার কাজ শুরু করেছে। দেখো, সম্পূর্ণ স্ট্যান্ডাটা একটা ইনভার্টেড কমা, অর্থাৎ এই যে বেন প্রাইসকে কমেন্ট করতে শোনা গেল, তাকে যে বলতে শোনা গেল, তিনি কি বলছেন তার সম্পূর্ণ কথাটা এখানে ইনভার্টেড কমার মধ্যে কোট করা হয়েছে।
লুক অ্যাট দ্যাট কম্বিনেশন নব, তিনি বলছেন যে ওই কম্বিনেশন নবটাকে দেখো। জার্কড আউট অ্যাজ ইজি অ্যাজ পুলিং আপ এ র্যাডিশ ইন ওয়েট ওয়েদার, যেন মনে হচ্ছে যে ওয়েট ওয়েদার অর্থাৎ ভেজা আবহাওয়ায় মাটি থেকে, ভেজা আবহাওয়ায় মাটি কি থাকে, নরম থাকে, সেই ভেজা আবহাওয়ার নরম মাটি থেকে যেন মূলো টেনে বের করতে যতটা সহজ মনে হয়, যতটা ঠিক তেমনিভাবে যেন ওই কম্বিনেশন নবগুলোকে সেই লকারের দরজা থেকে টেনে বের করা হয়েছে। হি হ্যাজ গট দেন অনলি ক্ল্যাম্পস দ্যাট ক্যান ডু ইট, এই কাজটা যে ক্ল্যাম্পস, যে যন্ত্র বা যে অস্ত্র করতে পারে, সেই যন্ত্রটা একমাত্র তার কাছেই আছে। অ্যান্ড লুক হাউ ক্লিন দোজ টাম্বলার্স ওয়্যার পাঞ্চড আউট, এবং দেখো কিভাবে সেই টাম্বলার্সগুলোকে সেই দরজা থেকে বের করা হয়েছে। জিমি নেভার হ্যাজ টু ড্রিল বাট ওয়ান হোল, জিমিকে কোনো দিনও সিন্দুক ভাঙার জন্য, লকার ভাঙার জন্য একটা ফুটোও করতে হয়নি। এবং সত্যিই তাই, এই লকারগুলো ভাঙার জন্য একটা ফুটোও করা হয়নি। ইয়েস, আই গেস আই ওয়ান্ট মিস্টার জিমি ভ্যালেন্টাইন, হ্যাঁ আমার মনে হচ্ছে, আমি অনুমান করতে পারছি যে আমার এখন মিস্টার জিমি ভ্যালেন্টাইনের সঙ্গে দেখা করা প্রয়োজন। হি উইল ডু হিজ বিট নেক্সট টাইম উইদাউট এনি শর্ট টাইম or clemency foolishness. He will do his bit next time without any short time. Without any short time অর্থাৎ ও পরপর 3খানা চুরি করে ফেলার পরে এখন স্থানীয় প্রশাসন, পুলিশ, গোয়েন্দা সবাই অ্যালার্ট হয়ে গেছে, এবং এটা জিমি ভ্যালেন্টাইনেরও বোঝা উচিত। তাই বেন প্রাইস বলছেন যে হি উইল ডু হিজ বিট নেক্সট টাইম, এর পরের চুরিটা ও করবে উইদাউট এনি শর্ট টাইম, অর্থাৎ খুব শীঘ্রই ও এর পরের চুরিটা করতে যাবে না। করলে অর ক্লেমেন্সি ফুলিশনেস, অর্থাৎ করতে গেলে সবচেয়ে বড় ভুল হবে। ক্লেমেন্সি অর্থাৎ পার্ডন এখানে দেখতে পাচ্ছ, আর অর ক্লেমেন্সি ফুলিশনেস, এবং তার এই ভুলটা ক্ষমার অযোগ্য হবে। বেন প্রাইস নিউ জিমিস হ্যাবিটস, এই যেই কারণে আমি প্রথমে এইখানে বলেছিলাম যে জিমি ভ্যালেন্টাইন্স অটোগ্রাফস, অর্থাৎ এই চুরির কাজগুলো দেখে বেন প্রাইস একবারে বুঝতে পেরে গেলেন যে এটা জিমি ভ্যালেন্টাইনের কাজ। অর্থাৎ বেন প্রাইস জিমি ভ্যালেন্টাইনের কাজ করার অভ্যাস এবং তার কাজ করার পদ্ধতি সম্পর্কে খুব ভালোভাবে জানেন। কি করে বলা হচ্ছে, বেন প্রাইস নিউ জিমিস হ্যাবিটস, জিমির অভ্যাস সম্পর্কে বেন প্রাইস খুব ভালো জানে। কীরকম? He had learned them while working on the Springfield case. স্প্রিংফিল্ডে যখন জিমি ভ্যালেন্টাইনকে ধরা হয়েছিল, সেই জিমি ভ্যালেন্টাইনকে ধরার সেইবারও বেন প্রাইসের হাতেই সেই কেসটা পড়েছিল, এবং তখনই সেই স্প্রিংফিল্ডে জিমি ভ্যালেন্টাইনকে ধরার সময়ই জিমি ভ্যালেন্টাইনের সমস্ত হ্যাবিট সম্পর্কে, সমস্ত ক্যারেক্টার, চরিত্র, অভ্যাস সব কিছু সম্পর্কে বেন প্রাইস জিমি ভ্যালেন্টাইনকে স্টাডি করে নিয়েছিল তখনই। লং জাম্পস, এগুলো তার বৈশিষ্ট্য। লং জাম্পস অর্থাৎ লং জাম্প দিতে পারে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে। কুইক গেটঅ্যাওয়েজ, এগুলো তার বৈশিষ্ট্য, খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে পালিয়ে যেতে পারে। নো কনফেডারেটস, অর্থাৎ তার সঙ্গে, সে সঙ্গে কাউকে নেয় না চুরি করার সময়, সে একাই কাজ করে। অ্যান্ড এ টেস্ট ফর গুড সোসাইটি, এবং উচ্চ পদস্থ এবং উচ্চ বৃত্ত সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠ হওয়া এবং উঠা বসা, উঁচু মহলের লোকজনদের সঙ্গে, উচ্চবৃত্ত সম্প্রদায়ের সঙ্গে। These ways had helped Mr. Valentine to become noted as a successful dodger of retribution. এই ধরনের কিছু কোয়ালিটি, these ways had helped Mr. Valentine, ভ্যালেন্টাইনকে সাহায্য করেছিল কি করতে? To become noted as a successful dodger of retribution. কি? রেট্রিবিউশন অর্থাৎ সিভিয়ার পানিশমেন্ট। এই যে ওয়ার্ড মিনিংয়ে দেখে নাও, এই ধরনের কিছু কোয়ালিটি মিস্টার ভ্যালেন্টাইনকে সফল হতে সাহায্য করেছিল। কীরকম সফল? যে শাস্তি পাওয়াকে অ্যাভয়েড করতে সফল হতে সাহায্য করেছিল এই ধরনের কিছু কোয়ালিটিস। কীরকম কোয়ালিটিস? এ টেস্ট ফর গুড সোসাইটি, এই যে উঁচু মহলের লোকজনদের সঙ্গে উঠা বসা এবং খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে কাজ করে বেরিয়ে যাওয়া, সঙ্গে কাউকে না নেওয়া, এতে করে তাকে ধরাটা কঠিন হচ্ছিল, এবং ধরতে পারলেও সে তার শাস্তিটাকে খুব সহজেই অ্যাভয়েড করতে পারছিল।
It was given out that Ben Price had taken up the trail of the elusive cracksman, and other people with burglar-proof safes felt more at ease. It was given out that Ben Price had taken up the trail of the elusive cracksman. It was given out. অর্থাৎ এই খবরটা চারিদিকে ছড়িয়ে পড়ল that Ben Price had taken up the trail of the elusive cracksman. Cracksman অর্থাৎ যে সিন্দুক ভাঙে, অর্থাৎ সেই চোর, সেই বিখ্যাত চোর, এবং ইলিউসিভ অর্থাৎ এক রকমের অদ্ভুত রহস্যময়, সেই রহস্যময় ক্র্যাক্সম্যানকে ধরার দায়িত্বটা আবার বেন প্রাইস নিয়ে নিয়েছে, বেন প্রাইস নিজের হাতে নিয়েছে এবং এই খবরটা চারিদিকে ছড়িয়ে পড়ল। অ্যান্ড আদার পিপল উইথ বার্গলার প্রুফ সেফস, এবং অন্যান্য যাদের কাছে এই রকম বার্গলার প্রুফ সেফস ছিল, অর্থাৎ বার্গলার প্রুফ সেফস অর্থাৎ এমন সেফস, এমন সিন্ধুক, এমন লকার্স যেগুলো বার্গলার প্রুফ অর্থাৎ কোনোদিনও বার্গলার ভাঙতে পারবে না, তারাও মনে মনে একটু একটু ভীত সন্ত্রস্ত ছিল। এবং তারা এই খবরটা পাওয়ার পরে যে বেন প্রাইস সেই ক্র্যাক্সম্যানকে, সেই ইলিউসিভ রহস্যময় সিধেল চোরকে ধরার দায়িত্ব নিজে হাতে নিয়ে নিয়েছেন, এটা শোনার পরে তারাও একটু মনে মনে একটু সাহস পেল, ফেল্ট মোর অ্যাট ইজ, একটু স্বস্তি পেল। এই হচ্ছে আজকের ভিডিও, আজকের টেক্সট। ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, পরবর্তী টেক্সট পার্ট 2-তে আলোচনা করব, আর বেশি লম্বা করছি না ভিডিওটাকে। ভিডিওটি পছন্দ হলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে এবং ডেসক্রিপশন ফলো করো, আমি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিতে থাকবো। আজকে আর কন্টিনিউ করছি না, ধন্যবাদ।